ইরান মাথা নত করছে না। হ্যাঁ, ইরান মাথা নত করতে অস্বীকার করেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক অনেক খবর আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 48 ঘন্টার ভেতরে যদি ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে চুক্তি না করে তাহলে ইরানের উপরে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি একই সাথে আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শিগগিরই ইরানের সাথে একটা ফাইন সুন্দর একটা চুক্তি হচ্ছে। তিনি যে হুমকি দিলেন আবার চুক্তির কথা বললেন, আসলে কি হচ্ছে? এটা দ্বিচারিতা দ্বিমুখী কথাবার্তা হয়ে গেল না? আমি একবার শুরুটা প্রশ্ন দিয়েই করলাম। এপাশে একটি সূত্র থেকে জানলাম ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নতুন করে শর্ত আরোপ করেছে। সেই শর্ত পূরণ হলে তবেই ইরান হরমুজ প্রণালী খুলবে। কিন্তু আলোচনাটা হচ্ছে কার সাথে? ইরান তো বলছে আমেরিকার সাথে তাদের কোনো আলোচনা হচ্ছে না। তাহলে আলোচনাটা হচ্ছে কার সাথে? সে এক দারুণ প্রশ্ন। এদিকে লোহিত সাগরে ভারতের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা এবং জাহাজটি ডুবেই গেছে। সৌদি আরবের আরেকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। তবে পাকিস্তানের জাহাজের ব্যাপারে কি হচ্ছে, তাদের কি ভূমিকা, সেটা আর একটা প্রশ্ন। এদিকে গত রাতে খবর দিয়েছিলাম সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিরা হামলা চালিয়েছে। তার ফলো আপ হচ্ছে সেই ড্রোন হামলায় বিমানবন্দরের প্রধান যে র্যাডার সিস্টেম সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান ওঠানামার সমস্ত সবকিছু বন্ধ আছে। অনির্দিষ্টকালের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্য সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে সৌদি আরবের সাথে ইয়েমেনের পর্দার আড়ালে আলোচনা হচ্ছে। এই আলোচনা কিভাবে হচ্ছে? মধ্যস্থতা করছে কে? গত রাতে দুবাইয়ের জেবেল আলী শিল্প অঞ্চল সেখানে হামলা হয়েছে। অন্তত 7টা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এই হামলার পেছনে এখনো পরিষ্কার না। এই যে মধ্যপ্রাচ্যকে ঘিরে এত দ্বন্দ্ব, হুমকি, যুদ্ধ, সংঘাত, এর ভেতরে কিন্তু আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে তেলের দাম কমেছে। দুই ধরনের তেলের দাম, ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, দুই ধরনের তেলের দামই 5% কমেছে। এশিয়ার বাজারে যে সমস্ত স্টক এক্সচেঞ্জ সেখানে লাভ দিয়েছে ঊর্ধ্বমুখী। সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আলোচনা থেকে অনেক অনেক তথ্য পাবেন এবং আলোচনা ভালোও লাগবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই পাশেই থাকুন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই মহামতি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে শুরু করি। তিনি দুইটা বক্তব্য দিয়েছেন। একটা বক্তব্য হচ্ছে ইরান চুক্তির জন্য পাগল হয়ে গেছে, চুক্তির জন্য আমেরিকার পিছনে পিছনে ঘুরছে, এবং তিনি বর্ণনা দিচ্ছেন যে শনিবারে যে হামলা চালাতে চেয়েছিলেন সেই ব্যাপারে বলছেন যে ইরান আমাদেরকে ফোন করলো, তারা আমাদের কাছে অতি বিনয়ের সাথে, তিনি ঠিক এইভাবে বলছেন, অতি বিনয়ের সাথে আমাদেরকে অনুরোধ করলো যে একটু আলোচনা করা যায়, প্লিজ, আলোচনার সুযোগ আছে, যদি থাকে তাহলে আমরা একটা চুক্তি করতে চাই, আপনারা হামলা বন্ধ করেন। এই অনুরোধের পর আমি হামলা বন্ধ করলাম। এখন তাদের সাথে চুক্তি হবে। আগামী 48 ঘন্টার ভেতরে এই চুক্তি হয়ে যাবে। যদি চুক্তি না হয় তাহলে কিন্তু তাদের উপরে ভয়াবহ হামলা চালানো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় হামলা আর হয়নি। এইরকম হামলা চালাবো। খেয়াল করুন, তিনি বলছেন ইরান হামলা বন্ধ করার জন্য অনুনয় বিনয় করেছেন, চুক্তির কথা বলেছেন, আবার বলছেন যে যদি চুক্তি না করে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় হামলা হবে। তাহলে কি করে ভাই? এ কথা মিলল না তো। যারা চুক্তির জন্য বা হামলা বন্ধের জন্য অনুনয় বিনয় করে তারা তো চুক্তিই করে ফেলতো এতক্ষণ। তাদের কি হুমকি দেওয়া লাগে? আসলে ডোনাল্ড ট্রাম্পের কথা মিলছে না, মেলে না, কিন্তু তবু আমাদের শুনতে হয় এই কারণে
যে ঘটনার এক সাইডের নায়ক বা খলনায়ক যাই বলি, ট্রাম্প তো বটেই। তিনি কি বলছেন, কি করছেন, কোন দিকে যাচ্ছেন, তার পদক্ষেপগুলো কি কি, এগুলো তো ফলো করার একটা ব্যাপার থাকেই। আফটার অল এই যুদ্ধ তো তারাই শুরু করেছে। যুদ্ধের একটা বিগ পার্ট আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে তাদের এই সমস্ত কথা, রিপিটেশন, একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমের সত্য মিথ্যার মিশেল দিয়ে বাট আমাদেরকে শুনতে হয়, উপায় তো নেই, আলোচনা করতে হয় যে এই বললেন তিনি, এই হলো। তো সেক্ষেত্রে তিনি যে কথা বলছে যে 48 ঘন্টার ভিতরে চুক্তি হয়ে যাবে এবং হুমকি দিচ্ছেন, এই হুমকি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আলোচনায় যাবে না, চুক্তি হবে না ইরান। এটা ইরানের পক্ষ থেকে বক্তব্য। গতকাল কিন্তু আমি খবর দিয়েছিলাম ইরানের বিশেষজ্ঞ পরিষদ থেকে এই ধরনের আলোচনায় যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। ইরানের পক্ষ থেকে এখনো কোনো আমেরিকার সাথে আলোচনার ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এবং এই আলোচনার যে ব্যাপারটা, ডোনাল্ড ট্রাম্প এমনভাবে কথা বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমনভাবে কথা বলছে, মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট এমনভাবে কথা বলছে, মনে হচ্ছে যেন চুক্তি হয়ে যাচ্ছে, আলোচনা হচ্ছে, দুই পক্ষ কাতারে বা পাকিস্তানে বা দুবাইয়ে কোথাও না কোথাও বসে গেছে, ব্যাপক আলোচনা চলছে, এরকম মনে হচ্ছে। কিন্তু ইরানের দিকে তাকালে একেবারে টোটালি অফ, কিছুই নেই। তারা বলছে যে এই আলোচনা হচ্ছে ওমানের সাথে আমাদের, এবং এটা সম্পূর্ণভাবে ওমানের সাথে আমাদের এই হরমুজ প্রণালী আমরা কিভাবে ব্যবহার করব, ভাগ করব, এই বিষয়টা নিয়ে আমেরিকার সাথে কোনো সম্পর্ক নেই। তবে আমি এই সমস্ত ঘাটাঘাটি করে যা শেষমেশ পেলাম সেটা হচ্ছে এরকম যে কাতার, পাকিস্তান, সৌদি আরব এরা হয়তো মিলে আমেরিকাকে বাদ রেখেই ইরানের সাথে একটা আলোচনা করছে। হয়তো সেখানে আমেরিকার মতামত তাদের কাছে আছে যে তারা কি কি নিয়ে কথা বলতে চায়, কোনভাবে কথা বলে তাদের সন্তুষ্টি আসবে, ইত্যাদি ইত্যাদি। বাট ইরান আমেরিকার সাথে কোনো আলোচনায় যে নেই এটা মোটামুটি পরিষ্কার। তো এই যে আলোচনা চলছে বলে আমি যা বুঝলাম, কারণ হরমুজ প্রণালী তো খুলতে হবে, আজ হোক কাল হোক, কোন ফর্মুলায় খুলবে? এখানে এই হরমুজ প্রণালী ব্যবহার করে তো কাতার তার তেল গ্যাস রপ্তানি করে, কুয়েত, বাহরাইন, সৌদি, ইরাক, সংযুক্ত আরব আমিরাত সবাই। সেক্ষেত্রে হরমুজ প্রণালী তো এই আঞ্চলিক দেশগুলোর জন্য খোলা প্রয়োজন। হয়তো তারা মিলে আলোচনা করছে, সেখানে ইরান শর্ত দিয়েছে। আমি আপনাদেরকে 4টা শর্ত জানাচ্ছি, খুব ইন্টারেস্টিং। হরমুজ প্রণালী এলাকা থেকে আমেরিকার নৌ অবরোধ ইমিডিয়েটলি, খুবই দ্রুত তুলে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ইরানের তেল, গ্যাস এবং তেলজাত পণ্য যে রপ্তানি করে এটার উপরে আমেরিকার যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 3 হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করবে তাদের উপর থেকে ফি আদায় করবে, সে যে নামেই হোক না কেন, এই ফি আদায় করবে ইরান এবং এটা বৈধ বলে মেনে নিতে হবে। নাম্বার 4, হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে যে সমস্ত জাহাজ প্রবেশ করবে, ঢুকবে, সেই সমস্ত জাহাজের উপরে পূর্ণ কন্ট্রোল থাকবে ইরানের। অর্থাৎ কোনটা যাবে, কোনটা ঢুকতে পারবে, কোনটা ঢুকতে পারবে না, এটা ইরান ঠিক করবে। আর যে সমস্ত জাহাজ পারস্য উপসাগর থেকে বের হবে তাদের উপরেও অবজারভেশন চালাতে পারবে, তাদের দেখভাল করবে বা তাদের উপর পর্যবেক্ষণ চালাতে পারবে ইরান। এই 4টা শর্ত মেনে নিতে হবে, তাহলে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। এখন এই বিষয়গুলো এই যারা আলোচনা করছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশের যে সমস্ত নেতারা আলোচনা করছে, হয়তো তারা মেনে নিতে বাধ্য হবে, উপায় তো নেই। তা না হলে তো হরমুজ প্রণালী খুলছে না এবং তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত সবকিছু শেষ। গতকাল বলেছিলাম আরামকোর সিও তিনি জানিয়েছেন কি, যে এই যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের পর থেকে পর্যন্ত 260 কোটি ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে যেতে পারেনি। এখন পরিস্থিতি আরো খারাপ। আমি একটু আগেই বলেছি যে ইয়েমেনের হুতিরা বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগরে যেটা অবরোধ আরোপ করেছে, যে সেখান থেকে সৌদি আরবের কোনো জাহাজ যেতে আসতে পারবে না, সৌদি বন্দর থেকে কোনো জাহাজ তেল নিয়ে বের হতে পারবে না, বাব আল মানদেব প্রণালী দিয়ে যেতে পারবে না। এই অবরোধের আওতায় এ পর্যন্ত 8টি জাহাজে তারা হামলা চালিয়েছে, 29টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যে যেতে পারবে না, পিছাও। আর
গতকালকেই সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং ভারতের একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ভারতের তেল ট্যাঙ্কারে হামলার পর সেখান থেকে 13 জন নাবিককে উদ্ধার করেছে, বাট তেল ট্যাঙ্কারটা ডুবে গেছে। পরিস্থিতি কিন্তু ভালো না। এতদিন হরমুজ ছিল, এখন হরমুজের পাশাপাশি বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর, এই সংকটে। সেক্ষেত্রে তেলের বাজার, বিশ্ব অর্থনীতি হবে কি? খুলতে হবে, না খুললে তো উপায় নেই। এবং এটা যে আমেরিকার শক্তি প্রয়োগের মাধ্যমে সামরিক উপায়ে খুলবে, সেটা সম্ভব না দুটো কারণে। যদি তারা পারতো এতদিন খুলে ফেলতো, তারা পারেনি বলেই খুলতে পারেনি। সেই সামরিক সক্ষমতা আমেরিকার এখন নেই। আর দুই হচ্ছে যে যুদ্ধ শুরু করলে হরমুজ প্রণালীতে এটা তো নিরাপদ হবে না কোনোদিন, চলতেই থাকবে যুদ্ধ। কতদিন? আপনি যতক্ষণ পর্যন্ত ইরানকে সারেন্ডার করাতে না পারবেন ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। ইরানকে সারেন্ডার করানো কি খুব সহজ কথা? মোটেই না। ফলে ইরান এখানে বিশেষ একটা সুবিধাপ্রাপ্ত দেশ হিসেবে পরিগণিত হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে হরমুজ প্রণালী যদি খুলতেই হয়, তাহলে ইরানের সাথে সমঝোতায় আসতে হবে। ওই যে হুমকি দেওয়ার ভাষা, যে না খুললে এত হামলা চালাবো, অমুক করবো, তমুক করবো, এই সমস্তগুলো দিলে কাজ হবে না। ইরান বলেই দিয়েছে, কোনো হুমকি ধমকিতে ইরান হরমুজ প্রণালী খুলবে না। পাশাপাশি গতকাল যে ইরানের বিশেষজ্ঞ পরিষদ থেকে বলা হলো যে এটা নিয়ে কোনো আলোচনা হবে না, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সেক্ষেত্রে আমেরিকার সাথে যদি চুক্তি না হয়, এই অঞ্চলের দেশগুলোর সাথেই যদি ইরানের চুক্তি হয় এবং এই অঞ্চলের দেশগুলো যদি আমেরিকাকে বাধ্য করে যে ভাই তোমার অবরোধ সরাও, আমরা আর পারছি না, তাহলে সে কিন্তু বাধ্য সরাতে। এরই ভিতরে খবর পাওয়া যাচ্ছে নতুন করে সৌদি আরব তার ঘাঁটি এবং মাটি ব্যবহার করতে দিতে চায়নি আমেরিকাকে। সেদিনের যে হামলা, সেই হামলায় তো প্রধানত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ঠেকিয়েছে যে এই হামলা করলে একদম সর্বনাশ হয়ে যাবে, খবরদার। আবার ইয়েমেনিদের সাথে পর্দার আড়ালে সৌদি আরব আলোচনা করছে তাদের জ্বালানি এবং সহায় সম্পত্তির উপর যাতে ইয়েমেন হামলা না করে। তো যখন এই আলোচনা ম্যাচিউর হবে, তখন ইয়েমেন বলবে না যে তোমার জ্বালানি, তোমার সম্পদ আমি নিরাপদ করবো আর তুমি আমার উপরে অবরোধ দিয়ে রাখবে। এটা তো হতে পারে না। সেক্ষেত্রে আমার উপর থেকে অবরোধ তোলো, আমার বিরুদ্ধে যুদ্ধ তুমি বন্ধ করো, শান্তিতে থাকি। তা না হলে তোমার বিরুদ্ধে আমার হামলা চলবে। এই আলোচনা চলছে ওমানের মাধ্যমে। ওমানের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইয়েমেনের ভেতরে পর্দার আড়ালে একটা আলোচনা চলছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চেয়েছিলাম, ইন্টারেস্টিং। ইয়েমেনিরা যে লোহিত সাগরে অবরোধ আরোপ করেছে বা বাব আল মানদেব প্রণালীতে জাহাজ যেতে দিচ্ছে না সৌদি তেল নিয়ে, এই ব্যাপারে পাকিস্তান এবং চীনের ব্যাপারে ইয়েমেনিরা কিন্তু ভিন্ন ঘোষণা দিয়েছে, ভিন্ন দৃষ্টিভঙ্গি তাদের। পাকিস্তানের জাহাজকে এবং চীনের জাহাজকে তারা যেতে দিয়েছে। এই পর্যন্ত যতদূর জানতে পারলাম, সৌদি আরব থেকে তেল নিয়ে চীনের 21টি জাহাজ বাব আল মানদেব প্রণালী পার হয়েছে, যতদূর মনে পড়ছে, যতদূর জানতে পারলাম। এবং পাকিস্তানেরও একটা দুটো জাহাজ পার হয়েছে, এদের সাথে এক ধরনের সমঝোতা হয়েছে। বাট মোটা দাগে সৌদি আরবের কোনো তেল এবং সৌদি আরবের কোনো জাহাজ ইয়েমেনিদের সম্মতি ছাড়া বের হতে পারছে না, বের হতে পারবে না। এদিকে গত রাতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এবং জেবেল আলী শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চল, এখানে সারা বিশ্বের খুব নামি দামি বড় বড় বহু কোম্পানির অফিস আছে, কারখানা আছে। এখানে হামলা হয়েছে, অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণ এবং এই হামলা কারা করেছে এটা পরিষ্কার না, তবে ধারণা করা হচ্ছে বা অনেকেই সন্দেহ করছে যে ইয়েমেনের হুতিরা করে থাকতে পারে। এই হামলার অর্থাৎ বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ছেয়ে যায়, ধোঁয়া এবং আগুনের কুণ্ডলি উঠতে দেখা যায়। এই বিষয়টা ভিডিও করার জন্য চেষ্টা করেছিল দুইজন ব্যক্তি, হয়তো কেউ কেউ আরো বেশি, বাট দুইজনকে আটক করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে আমি আরেকটু কথা বলি। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ব্যাপারে ব্যাপক হুমকি দিচ্ছেন যে যদি চুক্তি না করে তাহলে ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। খুব বাস্তব কথা হচ্ছে কি জানেন, আমেরিকার আসলে সেই সক্ষমতা এখন নেই। গত রাতে আমরা একটা খবর দিয়েছিলাম, আমেরিকার কাছ থেকে তাদের দূরপাল্লার খুব গুরুত্বপূর্ণ দুটি ক্ষেপণাস্ত্র
আর্মি ট্যাকটিক্যাল মিসাইল এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল, এই দুটো মিসাইল ব্যাপক মাত্রায় কমে গেছে। কিন্তু আজকে তার ফলো আপ রিপোর্ট কি জানেন? সিএনএন বলছে, সিএনএন কিন্তু আমেরিকার খুবই প্রভাবশালী একটি পত্রিকা, শুধু সিএনএন না, আরো অনেক পত্রপত্রিকা এবং গণমাধ্যম টেলিভিশন চ্যানেল বলছে যে আমেরিকার হাতে শুধু ওই দুটো ট্যাকটিক্যাল মিসাইল এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল এই দুটো শেষ হয়নি, থার্ড 80% শেষ, পেট্রিয়ট অর্ধেকের বেশি শেষ। আমেরিকার হাতে যুদ্ধের আগে 400 সামথিং থার্ড ক্ষেপণাস্ত্র ছিল, তার 80% শেষ হয়ে গেলে আর কয়টা আছে? পেট্রিয়ট 2000 সামথিং ছিল, তার অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আর ওই যে দুই রকম আর্মি ট্যাকটিক্যাল মিসাইল এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল, যেটা এই দুটো তো প্রায় শেষের পথে। আরো অনেক, আরো কয়েকদিন আগে আমি একটা খবর দিয়েছিলাম যে ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো ক্ষেপণাস্ত্র নেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে হামলা হচ্ছে সেই সব জায়গায় কিন্তু কোনো ডিফেন্স সিস্টেম নেই, যা টুকিটাকি ছিল সেগুলো তুলে নিয়ে চলে গেছে। মধ্যপ্রাচ্য মোটামুটি মুক্ত এখন ডিফেন্স সিস্টেম থেকে বলা যায়। এই অবস্থায় যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায়, তাহলে ইরান যে পাল্টা হামলা চালাবে সেই হামলা ঠেকানোর মতো অবস্থা তাদের নেই। যার কারণে মার্কিন সামরিক বাহিনী প্রচন্ড বিরোধিতা করেছে ডোনাল্ড ট্রাম্পকে, যে না স্যার, এই হামলা চালানো যাবে না, এই হামলা হলে ভয়ঙ্কর ক্ষতি হবে, ঠেকাবো কি দিয়ে? শুধু তাই না, মজার ব্যাপার হচ্ছে যে এই যুদ্ধকে কেন্দ্র করে 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হলো সেই থেকে এই পর্যন্ত বহু সংখ্যক মার্কিন জেনারেল, কর্নেল, মেজর জেনারেল, বিভিন্ন পর্যায়ের বহু সংখ্যক সেনা কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কেউ এমনি পদত্যাগ করে চলে গেছে এই যুদ্ধকে কেন্দ্র করে, মানে বিশৃঙ্খলা, মিসম্যানেজমেন্টের কারণে। যুদ্ধ করে তো সামরিক বাহিনী, তাদের একটা সিস্টেম আছে। না যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দুইজনের কেউই তো যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা রাখে না, দক্ষতা রাখে না। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ যেভাবে পরিচালনা করছে সেটা হচ্ছে তার মনে যখন যা আসছে সেটা তিনি তাই করছেন। জেনারেলরা পাগল হয়েছে যে কখন কোন অর্ডার দিয়ে বসে কিভাবে কি করব। সামরিক বাহিনীর যারা কমান্ডার, যারা জেনারেল, যারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে আছে, তারা তো জানে যে যুদ্ধের পলিসি থাকে, কিছু যুদ্ধের সিস্টেম থাকে, কোনটার পর কোনটা কিভাবে কি। ডোনাল্ড ট্রাম্প ও সমস্ত না, জাস্ট কমান্ড করেন এবং সেটা বাস্তবায়ন করতে বলেন। এটা কি সম্ভব? যার কারণে আমেরিকার বহু সংখ্যক সেনা কর্মকর্তা, এটা আমার কথা না, এক্সিওস আছে, ওয়াল স্ট্রিট জার্নাল আছে, অনেক পত্রিকা আছে, পদত্যাগ করেছে। তাদের অনেককে বহিষ্কার করা হয়েছে, অনেককে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবং পিট হেগসেথের বক্তব্য হচ্ছে যে নতুন সময়ের, নতুন নিয়মের, নতুন পলিসির, নতুন ডক্ট্রিনের যুদ্ধ, এর সাথে খাপ খাওয়াতে পারে এরকম তরুণ বা নতুন সেনা কর্মকর্তাদেরকে আমরা দায়িত্বে আনছি। যারা আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে, পিট হেগসেথের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, তারা চলে যাচ্ছে এবং তাদেরকে বিদায় দেওয়া হচ্ছে। মানে দাঁড়াচ্ছে যে মার্কিন সামরিক বাহিনীতে স্বাভাবিক অবস্থা নেই। এই যুদ্ধকে কেন্দ্র করে মারাত্মক একটা বিশৃঙ্খল অবস্থায় পড়েছে মার্কিন সামরিক বাহিনী। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব, তবে যাবার আগে তেলের বাজার, স্টক মার্কেট সম্পর্কে একটু খবর দিই। এই যে যুদ্ধ পরিস্থিতি, এই যে হুমকি পাল্টা হুমকি, হরমুজ এবং লোহিত সাগর আটকানো, এরপরেও তেলের দাম আন্তর্জাতিক বাজারে 5% কমেছে। কারণ কি জানেন? কমেছে এই কারণে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সাথে খুব দ্রুত একটা চুক্তি হয়ে যাচ্ছে এবং হামলা তিনি বন্ধ করেছেন। ব্রেন্ট ক্রুডের দাম 5% কমে এখন প্রতি ব্যারেল $80 বিক্রি হচ্ছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট $76 বিক্রি হচ্ছে। এছাড়া এশিয়ার মার্কেটগুলোতে, আমেরিকার মার্কেটেও, স্টক মার্কেটে ব্যাপক জাম্পিং হয়েছে, ঊর্ধ্বমুখী, সূচক ঊর্ধ্বমুখী, দাম বেড়েছে। আশায় একটাই যে ইরানের সাথে আমেরিকার একটা চুক্তি হলে সব সংকট কেটে যাবে এবং পরিস্থিতি ভালো হবে, স্বাভাবিক হবে। অতএব এই আশায় সবাই আবার লেনদেন শুরু করেছে খুব ভালোভাবে। কিন্তু এটা আসলে কতটুকু থাকে সেটা দেখার ব্যাপার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই যে ইরানের সাথে আমেরিকার যে চুক্তির কথা শোনা যাচ্ছে, আসলে কি এটা
আমেরিকাকে বাদ দিয়ে আঞ্চলিক দেশগুলোর সাথে ইরানের একটা চুক্তি হতে পারে, যার প্রেক্ষাপটে হয়তো আমেরিকা বিনা যুদ্ধে এখান থেকে সরে গেল, আবার হরমুজও খুললো, এই রকমের কোনো একটা ডিপ্লোমেসি হতে পারে বলে মনে হচ্ছে আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইরান মাথা নত করছে না। হ্যাঁ, ইরান মাথা নত করতে অস্বীকার করেছে। আমেরিকা আরও একবার ইরানের উপর হামলা চালিয়েছিল এবং এমন পরিস্থিতি তৈরি করেছিল যে আমরা খুব দ্রুত বড় ধরনের আক্রমণ করতে চলেছে, আর লাগাতার মিথ্যা বলে এসেছে যে ইরান আমাদের সাথে কথা বলতে চায়। এবার সমস্ত আলোচনার অবসান ঘটিয়ে তাজা খবরটি জেনে নিন। আমেরিকা ইরানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল এবং বলেছিল মধ্যস্থতার মাধ্যমে আমরা একটি চুক্তি করে নেই। হরমুজ প্রণালী আপনারা খুলে দিন, আমরা সামনে যে ব্যারিকেডগুলো লাগিয়েছে সেগুলো খুলে দেব। এক প্রকার চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। ইরান তা পরিষ্কার অস্বীকার করে দিয়েছে, সাফ সাফ জানিয়ে দিয়েছে যে যতদিন না এই যুদ্ধ বন্ধ হচ্ছে ততদিন হরমুজ প্রণালী খুলবে না। আপনারা আমাদের উপর হামলা চালাচ্ছেন, আমরা ভরসা করি না, আপনাদের কোনো প্রতিশ্রুতির উপর আমাদের ভরসা নেই। এ কথা বলে ইরান আমেরিকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এবং সব দিক থেকে মাথা নত করতে অস্বীকার করেছে। এমনকি ইরান বারবার এ কথাই বারবার পুনরাবৃত্তি করেছে যে যতদিন এ যুদ্ধ চলতে থাকবে ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এর ফলে আমেরিকার সমস্যা আরও বেড়ে গেছে। এবার ইউরোপ অভিযোগ করেছে যে ইউরোপের ভেতরে যে গ্যাংগুলো রয়েছে নিজেদের কাজ হাসিল করার জন্য ইরান তাদের ভাড়া করছে। এমনকি আসল আনন্দ তো তখনই আসছে যখন নেতানিয়াহু কত না পরিশ্রম করলেন। তিনি আমেরিকা গেলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করলেন, 3 ঘন্টা ধরে বুঝিয়ে রাজি করালেন যে ইরানের উপর আক্রমণ করুন। এরপর বিবৃতি জারি করা হলো। এমনকি নেতানিয়াহুর সে কথাটি আমার মনে আছে, যেখানে নেতানিয়াহু বলেছিলেন যে ট্রাম্পের সাথে আমার জীবনের এ যাবৎকালের সেরা মিটিং হয়েছে। এরপর আসল খেলা শুরু হলো। খোদ ইসরায়েলের সাথে আক্রমণ করার আগেই ডোনাল্ড ট্রাম্প টুইট করে দিলেন যে আমরা ইরানের সাথে কথাবার্তা বলছি, আমাদের মধ্যে চুক্তি হয়ে গেছে, আমরা ইরানের উপর আক্রমণ স্থগিত করেছি। তো সুতরাং বুঝতে পারছেন যে নেতানিয়াহু এবং ইসরায়েল কতটা শোকে রয়েছে। কিন্তু আজকের খবর হলো মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার নিজস্ব সেন্টকম অর্থাৎ মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাও ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছে যে আমরা আক্রমণ করছি না। অর্থাৎ ট্রাম্প যে ঘোষণাটি করেছেন যে আমরা ইরানের উপর আক্রমণ করব না, সেই ঘোষণা তিনি তার নিজের অধিকারীদের জানাননি। তারা এই বিষয়ে কিছুই জানতেন না, সরাসরি তিনি টুইট করে দেন। সুতরাং সেন্টকম নিজে একথা বলছে যে আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট থেকে জানতে পেরেছি যে আমরা হামলা করছি না। এরপর এখন এ আলোচনায় চলছে যে ডোনাল্ড ট্রাম্প কার ইশারায় চলছেন। তবে একটা বিষয় স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে খারাপভাবে ভয় পাচ্ছেন। বড় বড় কথা বললেও শেষমেশ পিছু হটতে বাধ্য হয়েছেন। কৃষ্ণ সাগরে একটি ইরানি জাহাজ বা ট্যাঙ্কারে হামলা হয়েছিল, একজন ইরানি নাগরিকের মৃত্যু হয়েছিল এবং 4 জন আহত হয়েছিলেন। বলা হয়েছিল এবং এটি নিশ্চিত ছিল যে ইউক্রেন এ হামলা চালিয়েছে। ভদ্র মহোদয়েরা, সেই আহত ইরানি ব্যক্তিরা ট্যাঙ্কার সহ তেহরানে ফিরে গেছেন। এমনকি ইরান নিশ্চিত করেছে যে আমরা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ইউক্রেনের 3টি এলাকা বেছে নিয়েছিলাম যেখানে আমাদের আক্রমণ করার কথা ছিল, কিন্তু তার আগেই ইউক্রেন আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, তাই আমরা হামলা স্থগিত করে দিয়েছি। আমেরিকার কাউন্টার টেরোরিজমের প্রধানের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। এর হল তার সম্পূর্ণ বিবৃতি। ইনি কোনো সাধারণ বা ছোটখাটো ব্যক্তি নন, তিনি ছিলেন মার্কিন সরকারের একজন শীর্ষ কর্মকর্তা। ট্রাম্পের নীতিতে অসন্তুষ্ট হয়ে এবং ট্রাম্পের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তিনি পদত্যাগ করেছিলেন। এবার সেই কর্মকর্তা আবারও বলেছেন যে আমাদের যে কোনো মূল্যে এই সত্যটি মেনে নিতে হবে যে সামরিক শক্তি প্রয়োগ করে ও বোমাবর্ষণ করে হরমুজ প্রণালী আমরা কখনোই খুলতে পারবো না। আমাদের এটা স্বীকার করতে হবে, বরং ডোনাল্ড ট্রাম্পের উচিত মধ্যপ্রাচ্য থেকে নিজের সেনা ফিরিয়ে নেয়া, আমাদের ঘরে ফিরে যাওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প বারবার ধমক দেন যে এবার ইরানকে গুড়িয়ে দেব, আমি 72 ঘন্টার মধ্যে ইরানের উপর খুব বড় ধরনের হামলা চালাবো। কিন্তু শেষ মুহূর্তে তিনি পিছিয়ে আসেন। এরপর যখন বিশ্ববাসী হাসাহাসি করে, যেমন এই যে শেষ হামলাটি তিনি টুইট করে স্থগিত করলেন, তা নিয়ে যখন দুনিয়া ডোনাল্ড ট্রাম্পের উপর হাসছে, তখন তিনি বলছেন যে কাতার, ইরান এবং অন্যান্য সমস্ত আরব দেশ আমাকে হামলা না করার জন্য অনুরোধ করেছিল। নেতানিয়াহুর গোলামিতে তো আমেরিকা থাকে, আমেরিকার সরকার তো ইসরায়েলের ইশারায় চলে। তবে কি ট্রাম্প ইসরায়েলকে বিষয়টি জানায়নি? হামলা স্থগিত করেছ, সেটা ভালো কথা, কিন্তু ট্রাম্প যে আরব দেশগুলোর কথা শুনে ইরানের উপর হামলা করছে না, এ যুক্তি কোনোভাবেই বোধগম্য নয়। এ কথা আমরাও মানছি এবং এই বিষয়টি আমিও বারবার বলছি যে সেদিন আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, হ্যাঁ, তিনি ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অনুরোধ করেছিলেন এবং বুঝিয়েছিলেন যে আপনি যদি ইরানের উপর আক্রমণ করেন তবে তার পাল্টা জবাবে আমাদের সমস্ত আরব দেশকে তার খেসারত দিতে হবে এবং তখন আপনারা আমাদের বাঁচাতে পারবেন না। এমনকি এই মুহূর্তে আপনারা নিজেদের বাঁচাতে পারছেন কিনা সেটাও বড় ব্যাপার। ডোনাল্ড ট্রাম্পের একটি অডিও সাক্ষাৎকার রয়েছে,
যেখান থেকে কেটে ছেটে তথ্যগুলো আপনাদের জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প এও বলেছেন যে আরব বন্ধুরা আমাকে আশ্বস্ত করেছিল যে ইরানের সাথে চুক্তি হয়ে যাবে। এরপর মোহাম্মদ বিন সালমানের সাথে আমার কথা হয়। আমি মোহাম্মদ বিন সালমানকে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় আমার কি করা উচিত? তখন মোহাম্মদ বিন সালমান বলেন যে যুদ্ধের চেয়ে ভালো হয় আপনি ইরানের সাথে কোনো চুক্তি করে নিন। এরপর ট্রাম্প আরও বলেন যে তারা আমাদের কাছে ভিক্ষা চেয়েছিল, ইরানিরা আমাদের কাছে ভিক্ষা চেয়েছিল যেন আমরা আক্রমণ না করি। এখন তাদের সাথে আমাদের কথা হতে চলেছে, এমনভাবে কথা হতে চলেছে এবং এমন একজন ব্যক্তির সাথে কথা হতে চলেছে যে আলোচনার কারণে এবং সেই ব্যক্তির কারণে হাজার হাজার মানুষের জীবন বেঁচে যাবে। এবার আপনাদের অন্য দিকটা বলছে। এতক্ষণ তো আপনারা ট্রাম্পের সমস্ত কথা শুনে নিলেন, যেগুলো আমি আপনাদের বললাম এবং যেগুলো তিনি বিবৃতি হিসেবে দিচ্ছেন। এখন এটা আপনাদের উপর নির্ভর করছে যে আপনারা কাকে সত্যবাদী মনে করবেন আর কাকে মিথ্যাবাদী। কারণ শুরু থেকে ট্রাম্প নিজের বড়পনা দেখিয়ে নিজের সম্মানের 12টা বাজিয়েছেন। আর ডোনাল্ড ট্রাম্পের কথায় এখন আর কারো কিছু যায় আসে না। কেউ আর বিশ্বাসই করে না যে ওই ব্যক্তি সত্য বলছেন। কারণ এই যুদ্ধে বিশ্ববাসী ডোনাল্ড ট্রাম্পের আসল ও মিথ্যাবাদী মুখটি দেখে নিয়েছে। এখন ইরানের পক্ষ থেকে খবর এসেছে, ইরান জানিয়েছে যে আমরা আমেরিকার সাথে কোনো কথাই বলছি না। আল্লাহু আকবার! ট্রাম্পের মিথ্যা আপনারা দেখলেন ও শুনলেন তো। ইরান পরিষ্কার বলেছে যে আমরা আমেরিকার সাথে কোনো কথাই বলছি না এবং আমেরিকার সাথে কোনো কথা বলার কোনো ইচ্ছেও আমাদের নেই। আমার বন্ধুরা, আমরা শুধু ওমানের সাথে কথা বলছি, তাও কেবল হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালী ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আমাদের কারোর সাথে কোনো কথা হচ্ছে না। আমরা শুধু ওমানের সাথে কথা বলছি। হ্যাঁ, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে কিছু বার্তা আদান প্রদান হচ্ছে, কিন্তু আমেরিকার সাথে সরাসরি কোনো কথাবার্তা হচ্ছে না। পুরো বিশ্বে ইরান একমাত্র এমন একটি দেশ হয়ে উঠেছে যার সামনে তথাকথিত সুপার পাওয়ার আমেরিকা ব্যর্থ হয়ে গেছে। পেন্টাগন না জানি কত দেশকে ধ্বংস করেছে, সিআইএ এবং MI6 মিলে না জানি কত লক্ষ অপারেশন চালিয়েছে এবং সারা বিশ্বে আমেরিকার ক্ষমতা ও আধিপত্য জাহির করতে পেন্টাগন কত না যুদ্ধ বাঁধিয়েছে তা আমাদের জানা নেই। সেই পেন্টাগন আজ ইরানের সামনে মাথা নত করে ফেলেছে। রিপোর্ট বলছে পেন্টাগন যুদ্ধ বিশেষজ্ঞদের বলেছে যে আপনারা আমাদের এমন কোনো সৃজনশীল আইডিয়া বা পরিকল্পনা দিন যা অনুসরণ করে আমরা ইরানকে শাস্তি দিতে পারি। কি অদ্ভুত কাণ্ড! এবার একটু ভেবে দেখুন, ইরানের উপর আক্রমণ করে, ইরানের শিশুদের গণহত্যা করে, ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করে, ইরানে দাঙ্গা বাঁধিয়ে, ইরানকে টুকরো টুকরো করার চক্রান্ত করে, ইরানে মোসাদ ঢুকিয়ে এবং ইরানের ভেতরে ভেতরে ড্রোন হামলা করিয়ে আমেরিকা সমস্ত রকম ফন্দি ফিকির বা প্যাঁচ কষেছে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বেশ হাসি পায় যে নিজে দ্বিচারী সে অন্যকে দ্বিচারী বলে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানিরা দ্বিচারী মানুষ, তাদের মুখ দুটো, হয় তারা চুক্তি করুক অথবা আত্মসমর্পণ করুক। অথচ ইরান শুরু থেকে বলে আসছে যে আমরা কোনো চুক্তি করতে চাই না, নিজের দেশের স্বার্থে আমরা চুক্তি করেছিলাম। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবসময় সেই চুক্তি ভেস্তে দিয়েছেন এবং উল্টো ইরানের উপর আক্রমণ চালিয়েছেন। আর যখন ইরান এর পাল্টা জবাব দিতে শুরু করে তখন এরা আবার যুদ্ধবিরতি করে নেয়। এটাই বারবার চলে আসছে। আর যখন বিশ্ববাসী আমেরিকার উপর হাসাহাসি করে যে তোমরা তো বড় বড় কথা বলেছিলে ইরানকে গুড়িয়ে দেবে, তখন এরা আবার উল্টো কথা বলে যে না, ইরান আমাদের কাছে ক্ষমা চেয়েছে, ভিক্ষা চেয়েছে এবং আমার মিত্ররা আমাকে বুঝিয়ে বলেছে যে হামলা করো না, চুক্তি করে নাও। ভাই, যদি চুক্তি হওয়ারই হতো তবে তো কবেই হয়ে যেত। ইরান যদি চুক্তি করতে চাইতো তবে কবেই করে নিত। আর ডোনাল্ড ট্রাম্পের শুরুর দিকের রিপোর্ট অনুযায়ী তিনি স্বপ্নেও ভাবতে পারেননি, তার কল্পনায়ও আসেনি যে এই যুদ্ধ এত দীর্ঘায়িত হবে। ডোনাল্ড ট্রাম্প এতটা নিশ্চিত ছিলেন যে আমরা ইরানের ওপর হামলা করা মাত্রই তা একদিনের খেলা হবে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে খামেনিকে হত্যা করা হবে, ইরানের জনগণ নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়বে, সব শেষ হয়ে যাবে এবং আমরা জয়ী হব। ট্রাম্প ইরানকে ভেনেজুয়েলা ভেবে ভুল করেছিলেন এবং এখন ট্রাম্প এই যুদ্ধে পুরোপুরি ফেঁসে গেছেন। ডোনাল্ড ট্রাম্প এও বলেছেন যে ভেনেজুয়েলার সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, সেটা ভালোই হয়েছিল। এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধ চলছে এবং সে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে। ইরান মিথ্যা বলছে যে তারা আমাদের সাথে কথা বলছে না। ইরানের কাছে এটি শেষ সুযোগ, তারা যেন চুক্তি করে নেয়, নতুবা আমরা ইরানকে পৃথিবী থেকে মিটিয়ে দেব। গত 6 মাস ধরে ট্রাম্প এই একই কথা বলে চলেছেন যে আমরা গুড়িয়ে দেব, মিটিয়ে দেব, অথচ এ ব্যক্তির নিজের সম্মানই পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। লোভ লালসায় ভরা ওই ব্যক্তি বলছে যে তার আসল কাজটা হলো হরমুজ প্রণালীতে আমরা ইরানকে টোল আদায় করতে দেব না। যদি কাউকে টোল দিতে হয় তবে সেটা আমরা নেব, কারণ মালিক তো আমরাই নিয়ন্ত্রণ করি। তাহলে কথা তো একই দাঁড়ালো। কাকে বোকা বানানো হচ্ছে? আরবদের বোকা বানানো হচ্ছে। আরব দেশগুলো সবাই এই কথা ভাবছে যে যদি সেখান থেকে ইরানকে হটিয়ে আমেরিকাকে বসিয়ে দেয়া যায় তবে আমেরিকা হয়তো টোল নেবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বহুবার এই বকাঝকা করেছেন যে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ কায়েম করে তিনি টাকা কামাতে চান। সম্ভবত আপনারা ভুলে গেছেন, তবে আপনাদের মনে করিয়ে দেয়, শুরুতে আমেরিকা ইরানকেও একটি অফার দিয়েছিল যখন সে হরমুজ প্রণালী দখল করতে পারেনি। আমেরিকা বলেছিল এসো আমরা দুজন মিলে এটা পরিচালনা করি, তোমরাও টাকা তুলবে আর আমরাও তুলব।
কিন্তু ইরান ন্যায়ের কথা বলেছিল যে হরমুজ প্রণালীতে তোমাদের কাজ কি? একদিকে ইরান আর অন্যদিকে ওমান, তাই ওমান ও ইরান মিলেই হরমুজ প্রণালী পরিচালনা করবে। ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বারবার আক্রমণ করে নিজের মুখে জুতো পেটা খেয়েছেন। এরপর তিনি নানা রকম বেফাঁস মন্তব্য ও বিবৃতি দেন। সমস্ত রকম মন্তব্য দেওয়ার পরেও তিনি ফের টুইট করে বলেছেন, ইরানের কর্মকর্তারা সামনে থেকে না বললেও ভেতরে ভেতরে তারা ভিক্ষা চাইছেন, তাই আমাদের সাথে কথাবার্তা বলতে চাইছে এবং চুক্তি করতে চাইছে। আমি তাদের পরিষ্কার বলে দিতে চাই তারা যেন আত্মসমর্পণ করে, এটাই তাদের শেষ সুযোগ। ট্রাম্প মনে হয় কোনো খারাপ ও বাজে নেশা করেন এবং সেই নেশায় সবসময় বুঁদ হয়ে থাকেন। নিজের ইচ্ছে মতো টুইট করেন আর উল্টোপাল্টা বয়ান দেন। নিজের টিমের সাথে কোনো আলোচনা বা মিটিংই করেন না। যেমন ডোনাল্ড ট্রাম্প বললেন ইরানের সাথে কথাবার্তা চলছে, অথচ খোদ আমেরিকার সরকার বলছে, আমেরিকার সংবাদপত্র এ খবর ছাপা হয়েছে যে আমেরিকার সরকার এবং অধিকারীরা পরিষ্কার জানাচ্ছেন যে ইরানের সাথে কোনো মিটিং বা আলোচনার কোনো পরিকল্পনা নেই। এখন আপনারাই সিদ্ধান্ত নিন, আসলে মিথ্যাবাদী কে? মহাশয়গণ, খোদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে টেলিফোনে কথা বলেছেন এবং তাকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। এর উপর ইরান এখনো কোনো স্পষ্ট জবাব দেয়নি যে তারা পাকিস্তানে যাবে নাকি না। এরই মধ্যে চীন মাঠে নেমে পড়েছে এবং বলেছে যে যুদ্ধ থামানোর জন্য এবং যুদ্ধ বন্ধ করতে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে।